প্রার্থী হিসেবে কাউকে পছন্দ হচ্ছে না, কি করবেন? আপনার জন্য সুযোগ না ভোটের। ২০০৮ সালে প্রথম না ভোট চালু হয়, কিন্তু সেটা কতটা সফলতার মুখ দেখলো? আবার নতুন করে আগামী নির্বাচনে আসছে না ভোট, কিন্তু একক প্রার্থীর আসনে থাকছে না ভোট, কিন্তু একাধিক প্রার্থীর আসনে সেটা নয়। কেন? না ভোট নিয়ে আলোচনা করতে চাই আজকের ভোটের ট্রেনে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি নাজমুস সাকিব। বাংলাদেশে প্রথম না ভোট শুরু হয় ২০০৮ সালে। সেই সময়টা আসলে কেমন ছিল? না ভোটের ২০০৮ সাল, সেটা আসলে আমরা শুরুতে দেখে আসবো। ২০০৮ সালে কিন্তু যে প্রথমবার না ভোট চালু হয়, সেখানে কিন্তু ২০০৮ সালে যে ২৯ ডিসেম্বর নির্বাচন হয়, সে নবম জাতীয় সংসদ, সেখানে আমরা কিন্তু প্রথমবার দেখেছিলাম, যেখানে সেবার সারা দেশে না ভোট পড়েছিল ৩,৮১,৯২৪টি, যা মোট ভোটারের 0.55%। অর্থাৎ বলাই যায় যে এই যে বিশাল অংশ জনগোষ্ঠী কিংবা ভোটার, তারা কিন্তু না ভোট সেই সময়টায় দিয়েছিলেন। সেই বিষয়ে আমরা আলোচনা করব। দেখছেন ভোটের ট্রেন। আজকের ভোটের ট্রেনে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাইমুল আহসান খান। আপনাকে স্বাগত ভোটের ট্রেনে। আমরা শুরুতে কিন্তু দেখছিলাম যে ২০০৮ সালে বাংলাদেশের প্রথম না ভোটের যেই শুরু হয়েছিল, সেটা কিন্তু ৮ সালে শুরু হয়েছে। এবং ৮ সালে আসলে কি মনে হয়, কেন আমরা সেটা শুরু করেছিলাম? ৮ সালের ওই নির্বাচনটিও অর্কেস্ট্রেটেড নির্বাচন বলে আমি মনে করি। কারণ নির্বাচন যত জটিল করা যায়, ততই ক্ষমতাসীনদের জন্য লাভজনক অবস্থা সৃষ্টি হয়, মানুষকে বিভ্রান্ত করা সহজ হয়। কিন্তু ২০০৮ সালের পরে আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, সেটা গণ অভ্যুত্থান পরবর্তী সময় অথবা বিপ্লব চলমান সময়। এই সময়ে অবস্থাটা আরও জটিল করে তুললে আমরা গণতন্ত্রের শত্রু হয়ে যেতে পারি, আবার গণতন্ত্রকে বিপদগ্রস্তও করতে পারি। তবে শুধুমাত্র হাঁ ভোট থাকলে বা শুধুমাত্র না ভোট থাকলেই যে নির্বাচন সহজ হবে বা নির্বাচন কঠিন হবে, এমনও কিন্তু নয়। বিষয়টা বিচার করতে হবে সার্বিকভাবে। সার্বিক প্রেক্ষাপটটা কি, কোন ধরনের আইনি ব্যবস্থার অধীনে নির্বাচন হচ্ছে। যদি নির্বাচনটা সুষ্ঠু হয়, মানুষ যদি স্বাচ্ছন্দ্যে স্বাভাবিকভাবে ভোট প্রয়োগ করতে পারে, তাহলে আমরা আশা করি ভোটাভুটির মাধ্যমে গণতন্ত্র উত্তরণ সহজ হয়। কিন্তু ডাকসুর মতো ইলেকশন করতেই যদি সেনাবাহিনী লাগে, তাহলে সারা দেশের নির্বাচনকে সুষ্ঠু করার জন্য কি লাগবে তা আমার এখনো জানা নেই। স্যার, সেই বিষয়টা আমরা আসবো। তবে আমরা দেখেছি যে ২০০৮ সালের যে নির্বাচন, সেইখানেই কিন্তু প্রথম একবার না ভোট চালু করা হয়েছিল, এবং পরবর্তীতে যেটা আসলে বলা হয় যে ১৪, ১৮ কিংবা ২৪, সেই নির্বাচন নিয়ে যদিও প্রশ্ন আছে, কিন্তু তখন আসলে না ভোটের যে কালচার, সেটা আমরা দেখিনি। নতুন করে কিন্তু সেটা আবার একটা আনার চেষ্টা চলছে। কি আছে আসলে, আমরা একটু শুরুতে দেখে আসতে চাই যে কি প্রক্রিয়ায় নতুন করে আসলে না ভোটটা আসার যে পরিকল্পনা। বলা হচ্ছে যে ১২ আগস্ট ২০২৫, কিছুদিন আগে বলা যায় যে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপি ১৯৭২-এর যে সংশোধিত অধ্যাদেশ, সেখানে বলা হয়েছে যে সকল আসনে না ভোট হবে না। কোনো আসনে একজন প্রার্থী হলে তিনি বিনা ভোটে নির্বাচিত হবেন না, তাকে না ভোটের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, এবং সেখানে না পরাজিত হলে দ্বিতীয় ধাপে ওই আসনে আর ভোট হবে না এবং প্রার্থী নির্বাচিত বলে বিবেচিত হবেন। অর্থাৎ স্যার, বলাই যায় যে এই যে না ভোটের কালচার, আমরা কিন্তু ২০১৪ সালের একটা নির্বাচনে দেখেছি যে ১৫৩ জন যারা আসলে একক প্রার্থী হিসেবে তারা বিজয়ী লাভ করেছিলেন। অর্থাৎ তাদেরকে হারানোর মতো না ভোটও ছিল না কিংবা অন্য কোনো প্রার্থীও ছিল না। সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে একক প্রার্থী আসলে এখানে বিজয় লাভ করবে না। এ বিষয়ে আমাদের সঙ্গে আলোচনার জন্য আরও একজন যুক্ত হচ্ছেন। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহসম্পাদক নীলুফার আপা। আপনাকে স্বাগত। আমরা একটু শুরুতে আপনার কাছে যেতে চাই যে এই যে না ভোটের ব্যাপারটা নিয়ে আসলে আমরা অনেকবার আলোচনা আপনাদেরও করতে দেখেছি, এবং ২০১৪-র যে নির্বাচন, সেটা নিয়ে আসলে একটা বড় প্রশ্ন ছিল যে শুধুমাত্র একজন প্রার্থী যিনি একটি আসনে হয়েছেন, এবং সেটা আসলে বলা যায় যে একটি নাটকীয় ইলেকশন আপনারা বলছিলেন। এই না ভোটটা আসলে আমাদের এই যে নির্বাচন, সেটা কেন প্রয়োজন বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন, আমার শুভেচ্ছা অভিনন্দন।
দেখেন, না ভোটটা তো আসলে একবারই হয়েছিল ১/১১ সরকারের পরে, অনির্বাচিত সরকার যিনি ওইটার ব্যবস্থা করেছিলেন যে যদি একজন ইলেকশনে দাঁড়ান তাহলেই না ভোটটা হবে। তো না ভোটটা একজন দাঁড়ালে না যদি জয়যুক্ত হয় তাহলে আবার দ্বিতীয়বার নির্বাচন হবে। কেউ যদি আবার দাঁড়ায় তার সাথে তাহলে তো কথাই নেই। কিন্তু না ভোটটা আসলে কতটুকু কার্যকরী এটা নিয়ে আমাদের একটা সন্দেহ আছে। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অতটা গুরুত্ব বহন করে না, বা এটা এক ধরনের এটার ইউজড টু না, আমি এটা বলতে চাই। তো যেমন ধরেন যদি আপনার 14 সালের নির্বাচনে না ভোট হতো, অনেক আসনেই কিন্তু আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করে গেছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153-54টা সিটে পাশ করে গেছে। না ভোট থাকলে জনগণ হয়তো ভোট দিতে পারতেন, তাহলে না যদি জয়যুক্ত হতো তাহলে নির্বাচনটা আবার অ্যাগেইন হতে পারতো। সেটাই কিন্তু ওই ট্রেনটা ফেল করেছে। এবং তখন তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বলেছিলেন যে এটা একটা নিয়ম রক্ষার নির্বাচন, আমরা খুব তাড়াতাড়ি আমরা সব দল মিলে বসে আমরা খুব তাড়াতাড়ি আরেকটা নির্বাচনের ডেট দিব এবং নির্বাচন হবে। যদিও 1 সেকেন্ড আগেও 1 মিনিট আগেও এই নির্বাচনটা আর হয় নাই। 24-এর নির্বাচন 18-তে গিয়ে একদম শেষ সময় পর্যন্ত এটা বহাল ছিল। তো সেই জন্য বাংলাদেশে যখন যারা ক্ষমতায় থাকেন, বিশেষ করে ফ্যাসিস্ট বা স্বৈরাচার যদি থাকে তাহলে তো কথাই নাই, তারা যেভাবে এটা মনে করেন সেইভাবেই প্রবাহিত করেন। কিন্তু আপা একটা বিষয় একটু জানতে চাই যে 2008 সালের নির্বাচনের কথা আপনি বলছিলেন, সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 4 লাখের কাছাকাছি মানুষ কিন্তু না ভোট দিয়েছে, অর্থাৎ সেটা কি আসলে গুরুত্ব বহন করে না? আপনার ভোট ছিল কিন্তু তখন প্রায় 6.5 কোটির উপরে, 6 কোটি সামথিং ভোট ছিল। সেইখানে আপনি নিজেই কিছুক্ষণ আগে বললেন যে সেইখানে 0% আপনার রেশিও ছিল। তাহলে তো এটা ওই রেশিওটা যদি ওই অবস্থা হয়, জনগণের সচেতনতার অভাব যদি থাকে, জনগণ যদি এইখান থেকে অনীহা প্রকাশ করে, তাহলে তো হবে না। জনগণকে স্বতঃস্ফূর্ত হতে হবে, জনগণের চাইতে হবে। বাংলাদেশের গণতন্ত্রতে এমনিতেই আতুর ঘরে থাকা গণতন্ত্র, সেই আতুর ঘরে থাকা গণতন্ত্রকে তো নিশ্চয়ই আমি লাইফ সাপোর্ট দিয়ে বাঁচানোর চেষ্টা করব, আমি তো মেরে ফেলার চেষ্টা করব না। সেই জায়গায় আমি বলছি যে এখন এই মুহূর্তে প্রেক্ষাপটে তো একের অধিক অনেক লোকই ইন্টারেস্টেড থাকবে ইলেকশনের জন্য। তো আপনারা যদি মনে করেন যে না একটা দলের একজন করে ব্যক্তি থাকবে, তাহলে আমার বলার কিছু নাই। কিন্তু এখন তো গণতন্ত্র যে অবস্থা, মানে ডিমান্ড যা চাচ্ছে, তাতে তো একের অধিক ব্যক্তিরা ইলেকশনে থাকবে। একের অধিক ব্যক্তিরা থাকলে তো এখানে না ভোটের ওই ধরনের প্রয়োজন পড়বে বলে আমার মনে হয় না। আমি এটুকুই বলতে চাই। আপা আপনার সঙ্গে আমরা যুক্ত হব, তবে স্যারের কাছে একটু আমরা যেতে চাই যে আপা যেমন বলছিলেন যে না ভোটের আসলে গুরুত্ব খুব বেশি বহন করছে না বলে তিনি কিন্তু মনে করছেন। কিন্তু একটা বিষয় আমরা স্পষ্ট দেখি যে 2008 সালের নির্বাচনে কিন্তু যদি শুধুমাত্র এই যে 0.55% ভোটারকে কাউন্ট করা হয়, তাহলে 38টা দল থেকে কিন্তু এই প্রায় 4 লাখ ভোটার কিন্তু এগিয়ে আছে, অর্থাৎ ষষ্ঠ বা সপ্তম নাম্বারে কিন্তু এই অবস্থানগতভাবে থাকে। তাহলে আসলে এটা কি মনে হয় যে মানে গুরুত্ব কি আসলে বহন করে না? পরিসংখ্যান বিদ্যা নিজেই বলে যে আমি আরেকটা কথা একটা লাইন বলতে চাই। বিষয়গুলো যখন আমরা বিশ্লেষণ করি, তাহলে পরিসংখ্যানের অ্যানালাইসিস থেকে সত্য বেরিয়ে আসতে পারে 1/3, আর 2/3 সত্যর বাইরে থাকে, অর্থাৎ সন্দেহাতীতভাবে সত্য প্রমাণিত হয় না। আসলে না ভোট নিজে কোনো ইনস্ট্রুমেন্ট না। এখন স্বৈরাচারের সময়ে না ভোট দেওয়ার জন্য আপনি তো যেতে পারতেন না, কিন্তু আপনি না ভোট দিচ্ছেন কি না এইটা যদি নিশ্চিত করা যেত, তাহলে স্বৈরাচারকেও কিছুটা হলেও দুর্বল করা যেত না ভোট দিয়ে। এখন সেই পর্যায়ে যখন চলে গেছেন, আপা যেটা বললেন যে গণতন্ত্র এখানে আতুর ঘরে, আমি মনে করি গণতন্ত্র আতুর ঘরে না, গণতন্ত্র মৃত এবং ভালোভাবেই মৃত্যুবরণ করেছে, এবং এটা 1981 সালে মৃত্যুবরণ করেছে। সেখান থেকে মাঝে মধ্যে এটাকে একটু বাঁচিয়ে ওঠানোর চেষ্টা করা হয়েছে,
কিন্তু সেই চেষ্টা কখনোই সফল হয় নাই। সেটা স্বৈরাচারীর অবস্থা থেকে ফ্যাসিস্ট অবস্থায় রূপান্তরিত হয়েছে। এখন আমাদের প্রয়োজন হচ্ছে সোজা সাপটা করে, সহজভাবে করে একটা নির্বাচন পদ্ধতি আবিষ্কার না হোক, একটা নির্বাচন পদ্ধতির ব্যবস্থা করা যাতে জনগণকে ক্ষমতায়নের দিকে নিয়ে যাওয়া যায়। এখন যেভাবে নির্বাচনের কথা বলা হচ্ছে বা দ্রুত একটা নির্বাচন দিয়ে সব নিষ্পত্তি করে ফেলা যাবে বলে মনে করা হচ্ছে, সেই চিন্তাতেও গলদ আছে। এখন নির্বাচন কত আগে হবে এবং দেরিতে হবে এটাও এখন আর বড় সমস্যা না। বড় সমস্যা হচ্ছে নির্বাচন কত জটিল হবে আর কত কম জটিল হবে এবং জনগণ কত স্বতঃস্ফূর্তভাবে আগের নির্বাচনিক ব্যবস্থাগুলো থেকে সরে আসবে। এখন জনগণ কিন্তু আগের নির্বাচনী ব্যবস্থা যেতে চায় না, যেখানে একেবারেই কালো টাকার দৌরাত্ম্য, যেখানে একেবারেই পেশি শক্তির দৌরাত্ম্য, যেখানে একেবারেই পেশি শক্তির আলামত দেখা যায়। এই ধরনের নির্বাচন জনগণ যেতে চায় না। এই স্বীকৃতিটুকু অন্তত জনগণ পেতে পারে এই চলমান বিপ্লবী অবস্থার মধ্যে। এটা আমার ভাষ্য। একটা বিষয় একটু জানতে চাই, যেমন আমরা 14 এবং 18 2024 সাল 3টা নির্বাচন নিয়ে সাম্প্রতিককালে বড় প্রশ্ন দেখা যাচ্ছে। এই যে 8 সালের পরে এই বাকি 3টি নির্বাচন আসলে কেন না ভোট মানে রাখা কেন না হলো? অর্থাৎ যারা স্বৈরাচারী থেকে ফ্যাসিজমে যাচ্ছে তারা ঠিকই জানতো যে তারা স্বৈরাচার থেকে দেশটাকে ফ্যাসিজমের দিকে নিয়ে যাবে, আর যারা আমরা তাদের বিরুদ্ধে লড়েছি তারা আমরা জানতাম না যে দেশটাকে এই ধরনের কঠিন ফ্যাসিবাদের দিকে নিয়ে যাবে। এই ব্যর্থতা কিন্তু সকলের, দলের, ব্যক্তির, গোষ্ঠীর, বুদ্ধিজীবীদের, সকলের। যে আমরা কেন বুঝতে পারলাম না এত দীর্ঘ সময় ধরে। 2006 সালের ইলেকশন 2008 সালে হচ্ছে, আবার 2008 সালে একটা অর্কেস্ট্রেটেড নির্বাচন হচ্ছে। এখন অনেক বড় বড় নেতারা বলতেছেন এটা কিভাবে অর্কেস্ট্রেটেড করা হয়েছে, ভারতীয়রা কিভাবে এখানে ঢুকে পড়েছে এবং আমরা কিভাবে ফ্যাসিজমের জ্বালা যন্ত্রণায় সারা দেশ ভস্ম হয়ে যাওয়ার পথে নিপতিত হয়েছিলাম। এখন দায়িত্ব আমরা কেউ নিতে চাই না। আমরা সবাই গণতন্ত্রের কথা বলে এর ফসল ঘরে তুলতে চাই যার যার ঘরে। কিন্তু গণতন্ত্র যে একটা প্রতিযোগিতামূলক এবং ভালো কাজের প্রতিযোগিতামূলক ব্যবস্থা, এই কথাটাতেই আমাদের বিশ্বাস অত্যন্ত নড়বড়ে। আমরা এখনও দেশপ্রেমিকও না, সত্যবাদীও না, দুর্নীতি থেকে দূরে থাকার প্রক্রিয়া উদ্ভাবনের ক্ষেত্র সৃজনশীল না। এই কথা বিনা দ্বিধায় আমাদেরকে স্বীকার করতে হবে। আমরা নীলুফা আপার কাছে একটু যেতে চাই, যেটা আমরা আসলে সাম্প্রতিককালে যে প্রক্রিয়াটা দেখছি যে ইলেকশন কমিশন থেকে বলা হচ্ছে যে একক প্রার্থী আসলে যেখানে থাকবেন শুধুমাত্র সেখানেই না ভোটটা চালু রাখা হবে। তাহলে অন্যান্য জায়গায় যেখানে আসলে একাধিক প্রার্থী আছেন কিন্তু কোনো একজন ভোটার আসলে সেই প্রার্থীদের পছন্দ না, তাহলে তার জন্য কি আসলে না ভোটটা রাখা দরকার না? কি মনে হয় আপনার কাছে? আপনি যথার্থই বলেছেন। আমি মনে করি যে তার জন্য না ভোটটা হচ্ছে, আমি এই কোনো প্রার্থীকেই, যেখানে যে দেশে অর্থ দিয়ে নির্বাচনকে বিচার করা হয়, যে দেশে আপনার যতটা সরকার বলে তার চেয়ে বহু গুণ অর্থ ব্যবহার হয়, সেইখানে অন্যায়কারীরাই বেশি নির্বাচনে অংশগ্রহণ করে। সেখানে হতেই তো পারে একজন ভালো মানুষ, সে 3 জন যদি দাঁড়ায় 3 জনের কাউকে পছন্দ নাই করতে পারে, সেখানে সে না ভোটে ভোট দিতেই পারে। সেখানে অপশন রাখলে মন্দ হয় না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ ভোট সচেতন একটা সময় ছিল। 3-4 বার যাবত তো ভোট দিতেই পারছে না। এখনের কথা আমি বলতে পারবো না যেহেতু ইউজড টু না। তো ওই এক সময়টার কথা আমি বলছি, যখন ভোট সচেতন ছিল তখনও কিন্তু না ভোট সচেতন ছিল না। এই যে না ভোট দিতে না হওয়ার কারণটা কি, এটা কিন্তু জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এটা কিন্তু সাধারণ পিপল, আপনি বা আমি যে কথাটা নিয়ে আলোচনা করছি এটা হচ্ছে শিক্ষিত এবং সচেতন মহলের কথা। কিন্তু আপামর জনসাধারণ যারা গ্রামে গঞ্জে একদম রুট লেভেল থেকে শুরু করে শহর লেভেল আরবান এরিয়া পর্যন্ত, সেইখানে কিন্তু আপনার সবাই মিলে কিন্তু এটা সচেতনতা নাই বললেই চলে। সেই জায়গায় আমি মনে করি যে নির্বাচন কমিশনের বা সরকারের এর সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি করতে হবে। এর বিকল্প হতে পারে না। যদি না ভোটটা থেকে থাকে বা রাখতে চান কেউ, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর আসলে কতটা দায়িত্ব নিয়ে এই কাজটা করা উচিত, এবং সরকার তো আসলে করবেই, কিন্তু রাজনৈতিক দলগুলো যদি চেষ্টা করে তাহলে কি সম্ভব নয়? দেখেন,
রাজনৈতিক দল সব দলই যে এটা চাইবে এটা কি করে আমরা বুঝবো বলেন? রাজনৈতিক দল তো এটার ওইভাবে চাওয়ার কথা না, কারণ তার প্রতিদ্বন্দ্বী যখন না ভোট হবে তখন তার ওইভাবে চাওয়ার কথা না। তারপরেও যদি কোনো রাজনীতিবিদরা চায়, সব রাজনীতিবিদরা হয়তো চাবে না। সেটার জন্য আমি মনে করি যে এই যে সংস্কার কমিশন বসানো হয়েছে, এইখানে রাজনীতিবিদদের সামনে এই কথাগুলো একের পর এক উঠিয়ে তাদের সচেতনতা বৃদ্ধি করার জন্য তাদের ওরিয়েন্টেশন দরকার, তাদের ওয়ার্কশপ দরকার। তারা যদি এইসব করে তারপরে মনে করে যে না একটা না ভোটের প্রয়োজন আছে, তাহলে তারা সব দল একমত হবে বা সংখ্যাগরিষ্ঠ দল একমত হবে। সংখ্যাগরিষ্ঠতা নিয়েই যেহেতু গণতন্ত্র, তাহলে সংখ্যাগরিষ্ঠের মতামতের উপর ডিপেন্ড করে আপনার না ভোটটা থেকে যাবে। এটা আমার মনে হয় যে এটা আলোচনার ব্যাপার, এটা সব দলের অংশগ্রহণের ব্যাপার, এবং এইটা সচেতন মহল, যারা শিক্ষিত মহল, তারা যদি এই না ভোটটা চান, তাহলে তাদের সারাউন্ডিং যারা অশিক্ষিত, কম শিক্ষিত, কিংবা এইসব নিয়ে চর্চা কম হয় গণতন্ত্রের ব্যাপারগুলো, তাদের সাথে এটা আলোচনার ব্যাপার আছে। কারণ একটু জানতে চাই যে আসলে বিএনপির তরফ থেকে আপনাদের অবস্থানটা কি? আপনারা কি আসলে না ভোটটা চাচ্ছেন কিংবা চাচ্ছেন না, কি আসলে অবস্থান? আমি আসলে এটা সম্পর্কে সম্পূর্ণ আমি ওয়াকিবহাল না। বিএনপি চাচ্ছে কি চাচ্ছে না আমি ঠিক জানি না। ওইভাবে যদি ওইভাবে চাইতো, তাহলে আমার মনে হয় যে আমাদের চোখের সামনে এটা আসতো বা আমাদের নিয়ে আলোচনা করতো। এখন পর্যন্ত আমাদের সাথে এটা নিয়ে কোনো আলোচনা হয় নাই বলে আমি আপনাকে ক্লিয়ার বলতে পারছি না, আমি সরি। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে একক প্রার্থীর ক্ষেত্রে কিন্তু আসলে না ভোটটা থাকছে। আমরা তো দেখি যে রাজনৈতিক কালচারে একটা বড় অংশ আসনেই কিন্তু একাধিক প্রার্থী আসলে থাকে, অর্থাৎ বলা যায় যে 300 আসনে একাধিক প্রার্থী থাকার সম্ভাবনাটাই বেশি। এর মানে আমরা আসলে না ভোটটা তাহলে পাচ্ছি না? পাচ্ছি না, আমারও তাই মনে হয়। কারণ আমি তো জানি না যে একটা দল অলরেডি স্থগিত হয়েছে বা নিষিদ্ধ হয়েছে, দুই রকম কথাই বলা হয়। তাদের পক্ষ থেকে দাঁড়াবে কিনা আমরা জানি না, এবং আরও দুই একটা মৌলবাদ গোষ্ঠী বা আরও দুই একটা দল তারা বলে যে তারা এটা না হলে আপনার কি বলে পিআর না হলে, গণপরিষদ নির্বাচন না হলে তারা নির্বাচনে যেতে আগ্রহী না। আপনারা এইসব শঙ্কা বোধ করে বলছেন কিনা আমি ঠিক জানি না, কারণ আমার ধারণা 300 আসনেই 4, 5টা, 6, 7টা করে আপনার প্রার্থী থাকবে বিভিন্ন দলের, এবং স্বতন্ত্র এরা তো থাকবেই আমার কাছে মনে হয়। তার মানে না ভোটটা এখানে কোনো কাজে আসছে না। যদি প্রার্থী থাকার পরে না ভোটটা না থাকে, তাহলে আমার ধারণা যে এই নির্বাচন মানুষের এত আশা ভরসার নির্বাচন, সামনে নির্বাচন, কারণ বহুদিন যাবৎ বাংলাদেশের জনগণ ভোট দিতে পারছে না। বাংলাদেশের জনগণ ভোটের জন্য এত সেই চাতক পাখির মতো বৃষ্টির জন্য যেমন চাতক পাখি আকাশের দিকে তাকিয়ে থাকে, বাংলাদেশের মানুষ একটা লেভেল প্লেয়িং ফিল্ড, এবং আমার ভোটটা আমি দিব যাকে খুশি তাকে দিব, এই আশাটা নিয়ে বহু বছর যাবৎ তাকিয়ে আছে। তো সেইখানে তারা ভোট দিতে যাবে, এবং যারা অংশগ্রহণ করবে তারাও কিন্তু, আমি বিএনপির কথাই বলি, বিএনপিতে আপনার প্রত্যেকটা আসনে 4-5 জন করে প্রার্থী আছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী। তো অনেক আসনে এমন হতেও পারে যে একজনকে মনোনয়ন দিয়েছে, আরও 1-2 জন স্বতন্ত্র হয়তো দাঁড়িয়ে গেছে। তো দাঁড়ালে যখন একের অধিক ব্যক্তি থাকবে তখন তার আপনার না ভোটটা কাজ করবে না। আর সেইখানে দাঁড়ানোর জন্য বাম গোষ্ঠী আছে, ডান গোষ্ঠী আছে, মধ্যপন্থা আছে, আরও অনেক দলই আছে। এই 50-60টা দলের মধ্যে, মানে আমি নিবন্ধনকৃত দলের কথা বলছি, সেইখানে 10-20টা প্রার্থী হবে না, এটা আমি আসলে বিশ্বাস করতে পারছি না। আমার মনে হয় প্রত্যেক আসনেই একের অধিক ব্যক্তি প্রার্থী, একের অধিক থাকতে পারে। আমরা না ভোট নিয়ে আরো কথা বলবো, তবে তার আগে নিব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। আজ আমরা আলোচনায় যাব, তবে দেখে আসতে চাই যে তৃণমূলে আসলে না ভোট নিয়ে কি কথা বলছে মানুষজন। নির্বাচন এদেশে একটা উৎসবের মতো। নির্বাচনে কোনো প্রার্থীকেই উপযুক্ত মনে না করলে একজন ভোটার কি করবেন? তিনি কি ভোট দিতে পারবেন? তার মতামতের গুরুত্ব কি থাকবে?
এই সকল প্রশ্নের উত্তর নিহিত রয়েছে না ভোট সিস্টেমে। এই না ভোট সিস্টেম এবারের নির্বাচনে বেশ আলোচনার বিষয়। এ নিয়ে কি ভাবছে রাজশাহীর মানুষ, চলুন জেনে আসি। আমরা নাগরিকরা আমাদের মতামত অনুযায়ী ভোট দেব, যাকে পছন্দ তাকে ভোট দিব। তো হচ্ছে এক প্রার্থী থাকলেও বা একাধিক প্রার্থী যেখানেই থাকুক না কেন আমাদের পছন্দ না হলে আমরা কাউকে ভোট দিব না। সেক্ষেত্রে আমার মতটা আমি কোথায় বিনিময় করব? তাহলে কি আমি ভোট কেন্দ্রে যাব না? এরকম একটা অপশন তৈরি হচ্ছে। তো সেই বিবেচনার ক্ষেত্রে অবশ্যই রাখা উচিত। না ভোটটা থাকলে কোনো একটা প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী থাকলো, সে তাকে আমরা ভোটটা দিলাম, সে যখন পাশ করলে আমাদের গরিব মানুষের দিকে তাকাবে। আমি কোনো রাজনৈতিক মতাদর্শে যদি বিশ্বাসী না হই, আমার সেই পরিমাণে আইডল যদি কেউ না থাকে, আমি তাহলে কেন আসলে একজন মানে অযোগ্য প্রার্থীকে আমি নির্বাচিত করব? এর জন্য আমার মনে হয় যে না ভোটটা খুবই একটা জরুরি বিষয়, এটা অবশ্যই থাকা উচিত। একটা নির্বাচনী এলাকায় যদি একজন প্রার্থী হয় তাহলে সে তো একক প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাচ্ছে কোনো নির্বাচন ছাড়া। যদি না ভোট থাকে তখন জনগণের বা ভোটারদের একটা মত প্রকাশের জায়গা থাকে যে এই প্রার্থীটা আসলেই যোগ্য কি অযোগ্য ব্যক্তি। সেজন্য আমার কাছে মনে হয় নির্বাচনের সময় না ভোট থাকা খুব জরুরি। একটা জিনিস সবচেয়ে বেশি ভালো হবে যে রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থিতা দেওয়ার ক্ষেত্রে তাদের যোগ্য, সৎ এবং নির্ভীক যে মানুষগুলো তাদেরকে তারা বেছে নিয়ে আসবে, যে তারা আসলে তাদের যে মানে সরকার গঠন করার জন্য তাদের যে আসনটা প্রয়োজন, সেই জন্য তারা চাইবে অবশ্যই যে না ভোটের কাছে তারা পরাজিত হয়ে তাদের আসনটা হাতছাড়া করতে, এটা চাইবে না। এই প্রার্থী পছন্দ করলাম, ওই প্রার্থী পছন্দ না ভোটে ভোট দিয়ে দিলাম, এটা খুবই ভালো না ভোটটা করার জন্য। রাজশাহী ঘুরে দেখা গেল না ভোট নিয়ে ভোটারদের মধ্যে পক্ষে বিপক্ষে নানা ধরনের মত রয়েছে। তবে আসন্ন নির্বাচনে এই প্রক্রিয়াটি অন্তর্ভুক্ত হবে কিনা তা দেখতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। রাজশাহী থেকে রাকিবুল ইসলাম কিন্তু জানাচ্ছিলেন যে মানুষের মধ্যে যে মিশ্র প্রতিক্রিয়া না ভোটকে নিয়ে, সেটা কিন্তু আমরা ভোটারদের মুখে শুনতে পাচ্ছিলাম। এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাইমুল আহসান খান, এবং সরাসরি যুক্ত আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি। দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা একটু স্যারের কাছে যেতে চাই। স্যার, একটা বিষয় আসলে আমরা দেখতে পাচ্ছি যে গত 5 আগস্টের পরপর আসলে আওয়ামী লীগ তারা একেবারে রাজনীতিতে নেই এবং তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। একটা জিনিস বলা হচ্ছে যে না ভোটের ক্ষেত্রে যেহেতু আওয়ামী লীগের প্রায় বিগত সময়ের পরিসংখ্যান অনুযায়ী 30 থেকে 40% তাদের ভোট, এটা কি হতে পারে কিনা যে যদি না ভোট আবার সব আসনে দেওয়া হয়, সেক্ষেত্রে এই ভোটারগুলো তো আসলে দেশেই আছে একটা বড় অংশ, এই ভোটারটা কি আসলে না ভোটেই তারা যেতে পারে কিনা, কি মনে হয়? তারা যদি না ভোট দিয়ে দেখাতে পারে তাদের সংখ্যা, দেখাক তারা। কিন্তু এই যে একটা মিথ বলা হচ্ছে যে আওয়ামী লীগের ভোটার 30%, 40% রয়ে গেছে, এটা কিন্তু আধুনিক বা এই তথ্যভিত্তিক কোনো বিশ্লেষণ থেকে বেরিয়ে আসতেছে না। কারণ শতকরা 60-65% মানুষকে জিজ্ঞাসা করা হলে তারা বলে যে আমরা কাকে ভোট দেবো এখনো ঠিক করি নাই। তাহলে বাকি 40% মানুষের ভিতরে কিভাবে আওয়ামী লীগ এত শতাংশের ভোটের অধিকারী হলো? সেই ক্ষেত্রে আমি মনে করি সকল জায়গায় না ভোট থাকুক, তাইলে আমরা দেখি যে আওয়ামী লীগের পক্ষে এত বছর ফ্যাসিস্ট সরকার চালানোর পরে তাদের পক্ষে কত ভোট আসে, সেটা একটা হইতে পারে। কিন্তু একজন প্রার্থী হইলে না ভোট, অন্য জায়গায় না ভোট না, এই ধরনের ব্যবস্থা তো কোনো একটা ব্যবস্থা না। এটা আমি মনে করি কিছুটা বালক সুলভ বা ছোট মানসিকতা বা হাওলাত করা বুদ্ধি দিয়ে সংবিধানের মূলনীতি নির্ধারণ করার একটা প্রচেষ্টার বহিঃপ্রকাশ ঘটেছে। না যদি থাকে সব জায়গায় না থাকতে হবে, আর যদি থাকেই এটা, তাইলেও যেমন সব জায়গায় থাকা উচিত। আর ওইভাবে এখন এক এক এলাকায় 50টাও প্রার্থী হয়ে যেতে পারে। আমরা কি দেখতে পাইতেছি, ডাকসুর বোধহয় ভিপি পদে 50 জন 60 জন প্রার্থী। তো সারা দেশে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেখানে আমরা কিভাবে ভাবতে পারি একজন প্রার্থী থাকবে? কাজে এটা একটা অমূলক। এটা কমিশন যারা করেছে তাদেরকে আমি রীতিমতো ধিক্কার জানাই যে এরা কেন এই ধরনের ব্যবস্থা করছে। করলে সবার জন্য করা উচিত ছিল। আর অন্যদিকে
যে বিষয়টা, এই যে মানুষগুলোর অধিকাংশ মানুষ, যদিও আপনারা বললেন যে মিশ্র প্রতিক্রিয়া, কিন্তু আমি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনলাম, আমার কাছে মনে হলো অধিকাংশ মানুষই বলতে চাইতেছে সকলের ক্ষেত্রেই সকল জায়গায় না ভোট থাকুক, তাইলে অন্তত আমি জেদ করে হলেও যে আমি সকল প্রার্থীকে প্রত্যাখ্যান করলাম, কাউকে আমার পছন্দ হয় নাই, আমি এই কথাটা অন্তত বলতে পারলাম। কারণ ভোট দিয়ে এখন আর গণতন্ত্র কত তাড়াতাড়ি উদ্ধার করা যাবে এই প্রশ্ন মানুষের মনে সাংঘাতিক সন্দেহের সৃষ্টি করেছে। মানুষ খুব ভয় পাচ্ছে যে নির্বাচন হয়ে গেলেই যে দেশে শান্তি ফিরে আসবে এমন কোনো গ্যারান্টি কোনো তরফ থেকেই মানুষ পাচ্ছে না। এটাও একটা বড় ব্যাপার। আসলে এই অন্তর্বর্তী সরকারটাও তো অত্যন্ত দুর্বল একটা সরকারে পরিণত হয়েছে। এই জন্য ইউনূস সাহেবকে কঠোর সমালোচনা করে কোনো লাভ হবে না, এর বহুবিধ কারণ আছে এবং আমরা সবাই অল্প বিস্তর দায়ী। বড় দলগুলির দায়িত্ব হয়তো বা আরও বেশি। কেন এত দুর্বল সরকার থাকবে ফেসিবাদী ব্যবস্থা উত্তরণের পরে? কাজে না বলতে শেখাটা ভালো। এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ওরা বলে যে বাচ্চাদের শেখায় যে তোমরা সব কিছুকে না বলতে শেখো 18 বছরের আগ পর্যন্ত। তো আমরা এখানে তো 18 বছরের পরে আবার ভোট দিতেছি, তো সেখানেও যদি আমরা নাটা খারাপ মানুষের প্রতি ব্যবহার করতে পারি, এটা মন্দ কিছু না। আমরা একটু নীলুফার আপার কাছে যেতে চাই যে স্যার যেমন বলছিলেন যে এই যে একটা যদি আওয়ামী লীগের এত শতাংশ আসলে ভোট এই গণঅভ্যুত্থানের পরও থাকে, তাহলে সেটা দেখার জন্য হলো আসলে না ভোটটা প্রয়োজনে থাকা উচিত। এটা কি মনে হয় আপনার কাছে যে আসলে না ভোট থাকলে কি একটা বড় অংশ ভোট অর্থাৎ 30 বা 30% ভোট কি আসলে সেদিকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে? যদিও দেখছি যে নির্বাচন হয়তো আওয়ামী লীগ নেই। দেখেন, এইখানে আমি ওনার সাথে কিছু ব্যাপারে একমত, কিছু ব্যাপারে দ্বিমত। বাংলাদেশের জনগণ কিন্তু এত কট্টর না যে ওই মানে খালি শূন্যস্থান পূরণের জায়গাটা বাদ দিয়ে ন্যায়ের মধ্যে যেতে হবে। যদি তাদের প্রার্থী পছন্দ হয় তাহলে তারা তাদের প্রার্থীকে ভোট দিবে, আর যদি পছন্দ না হয় তারা না ভোট দিবে। আমি সব জায়গায় না ভোট যদি থেকেই থাকে, এটার যদি সিস্টেম করা হয় তাহলে সব জায়গায় সিস্টেম করা ঠিক আছে। হ্যাঁ, যদি আওয়ামী লীগের যদি অন্ধত্ব থাকে তাহলে সেটা থেকেও বোঝা যাবে যে কত % ভোট আওয়ামী লীগের ছিল, যে ভোটটা দিতে না পারার জন্য না ভোটে দেওয়া হয়েছে, সেটাও আমরা দেখতে চাই। হোক না, সমস্যা কি? কিন্তু আমি মনে করি যে সাধারণ আওয়ামী লীগ যারা ছিল কিংবা বাধ্য হতো ভোট দিতে, তারা বোধহয় ন্যায়ের মধ্যে যাবে এমন না। যে কোনো একটা প্রার্থীকে তারা ওই সময়টার মধ্যে চুজ করে নিতে পারে, কিংবা তাদেরও কোনো স্বতন্ত্র প্রার্থী দাঁড়াতে পারে, এটাও হতে পারে। কারণ সব তো আওয়ামী লীগ দেশ ছাড়ে নাই, দেশ ছেড়েছে কিছু হাই প্রোফাইলের আওয়ামী লীগ। আর সমস্ত আওয়ামী লীগ বাংলাদেশেই আছে। এক আসনের আওয়ামী লীগ আরেক আসনে গিয়ে আশ্রয় নিচ্ছে, এক এলাকার আওয়ামী লীগ আরেক এলাকায় যাচ্ছে। এটাই হচ্ছে যেটা বিগত দিনে বিএনপি যেভাবে টিকে ছিল, বেঁচে ছিল, এইভাবে তারাও হয়তো এখন ওই অবস্থার মধ্যেই কাটাচ্ছে। সো দ্যাট আমি মনে করি ওরা তো এমনিতেও ভোট দিতে আসতে পারবে না। আপনি দেখেন, যারা লুকিয়ে পালিয়ে আছে, যাদেরকে পুলিশ খুঁজছে, যাদের পুলিশের নথিতে যাদের নাম লিখে আছে জলজল করে মার্ডার কেস কিংবা বড় বড় কোনো খারাপ মামলায় জড়িত আছে, তারা তো এলাকায় গিয়ে ভোট দিতে পারবে না। তারা হয়তো অন্য এলাকায় লুকিয়ে পালিয়ে থাকবে। তারা ভোট যে দিতে পারবে এই নিশ্চয়তা আপনাকে কে দিয়েছে? সরকার তো এই নিশ্চয়তা দিবে না। যেটা বিএনপির সময় আমরা, এই যে আওয়ামী লীগের সময় আমরা 4 বার বিএনপিকে দেখেছি, বিএনপিকে তো গেলেই অ্যারেস্ট করেছে। তারপরে তো ভোট দিতে এমনিতেও ভোটের সিস্টেম ছিল না, তারপরেও যাও বা ইচ্ছে ছিল সেটা যে কয়েকজন মিলে ভোট দিতে যেতে পারতো, তারা তো এক হতেই পারে নাই। তারা বিভিন্ন জায়গায় তারা লুকিয়েছিল। কিন্তু আপা একটা বিষয় যে স্বতন্ত্র আওয়ামী লীগের আসলে কেউ যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ায়, সেটা কি আসলে বিএনপির তরফ থেকে আপনারা মেনে নেবেন? কেউ কি বলে দাঁড়াবে ওইভাবে স্বতন্ত্র? আপনার কত সাইলেন্ট সমর্থক আছে, অনেকে জানেও না। তো সেই সাইলেন্ট সমর্থকের মধ্যে তো অনেক অনেক বাহ্যিক দৃষ্টিতে নম্র ভদ্র মানুষ আছে, বা কেউ স্বতন্ত্র মানুষ, তাকে আওয়ামী লীগ বললো যে তুমি দাঁড়িয়ে যাও, তোমাকে আমরা ম্যান্ডেট দিব। তো তখন কেউ কি না করবে? কারণ মার্কাটা তো আর নৌকা থাকবে না। মার্কা যে এটা স্বতন্ত্র দাঁড়ালে যা পাবে, সেখানে আওয়ামী লীগ বেছে নিতেই পারে যে আমরা একে ভোট দিব। যদি আওয়ামী লীগ একত্রীভূত হতে পারে, তারা তো একত্রিত হতেও পারবে না ওইভাবে। কারণ মহল্লায় যেই এলাকার ভোটার, তাকে সব মানুষই চিনে। স্যারের কাছে একটু যুক্ত হতে চাই যে একটা বিষয় আমরা দেখি যে
এই যে পুরো পৃথিবীর মধ্যে না ভোটের যে কালচার, সেটা আসলে থাইল্যান্ডে দেখা যাচ্ছে এবং ইউরোপের দু একটা দেশে আসলে দেখা যাচ্ছে। তাহলে এশিয়ার যেহেতু একটা বড় অংশ দেশের মধ্যে আমরা দেখছি না ভোট, সেক্ষেত্রে বাংলাদেশ যে না ভোটের যে কালচারটা এর আগে চালু করেছে, নতুন করে হচ্ছে, কতটা যুক্তিযুক্ত মনে হচ্ছে আপনার কাছে? না, বাংলাদেশ আমরা রাজনৈতিক সংস্কৃতির দিক থেকে নব উদ্দীপনায় নব জিনিস সংযুক্ত করতে চাই, এই দিক থেকে আমাদের জুড়ি মেলা ভার। কিন্তু বিষয় হচ্ছে না ভোটটাকে এত বড় করে এখন দেখার সময় না। এক সময় ছিল যে ফেসিবাদ আন্দোলনে যদি আমরা না ভোটটা ব্যবহার করতে পারতাম। তা এখন মূল সমস্যা আমি মনে করি, আওয়ামী লীগ কি আসলে নিষিদ্ধ হয়েছে এই কথা তো সবাই একমত না, বলে যে কর্মকাণ্ড নিষিদ্ধ হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে যে ভবিষ্যতে আওয়ামী লীগ আবার আসতে পারে। কিন্তু আমি ওইটাকে এখন আর অত বড় সমস্যা দেখি না। আমি উপস্থিত যেটা দেখি সেটা হচ্ছে বর্তমানে যারা সক্রিয় আছে মাঠে ময়দানে বা ভোটের রাজনীতিতে, এরাই এই ভোটের রাজনীতিটাকে জটিল থেকে জটিলতর করে ফেলবে এবং সামনের দিনগুলোতে দেশের সার্বিক অবস্থা থেকে শুরু করে ভোটাভুটির রাজনীতিটাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বেরিয়ে আসার যে প্রচেষ্টা আমরা প্রথম দিকে দেখেছিলাম, এখন আমার কাছে তেমনটি মনে হয় না। আমার কাছে মনে হচ্ছে সকলেরই নিজস্ব কী ধরনের যেন এক ধরনের এজেন্ডাই বলেন, ধান্দাই বলেন, মতলবই বলেন রয়েছে। তো এই যে এত ধরনের মতলবের ভিতরে একটা দুর্বল সরকারকে দিয়ে আপনি জাতীয় সংসদের ইলেকশন নির্ভেজালভাবে, সন্ত্রাসবিহীনভাবে বা মারামারি কাটাকাটি খুনোখুনি ছাড়া এমনিতেই বের করে নিয়ে আসবেন, এই আশঙ্কা কিন্তু দিন দিন ক্ষীণ হচ্ছে। এটা আমাদের সকলেরই উদ্বেগের বিষয় এবং বড় দলগুলির দায়িত্ব এখানে আমি অনেক বড় মনে করি। এক সময় আমাদেরকে সবাইকে বলা হতো জামাত বিএনপি একসঙ্গে বলা হতো। আমি ধরেন ব্যক্তিগতভাবে 35 বছর ধরে বিএনপির লোকদের সঙ্গে ঘোরাফেরা করতাম, কিন্তু এখন দেখি যে, এবং ওইটার কারণে আমাদেরকে বলা হতো যে বিএনপি জামাত। কিন্তু এখন এই দুইটা দলের মধ্যে আমি যেই ধরনের নেতাদের মধ্যে যেই ধরনের ভাষা বিনিময় হতে দেখি বা যেই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ হতে দেখি, তাতে আমার মনে হচ্ছে এরা একে অপরের সাংঘাতিক বড় ধরনের প্রতিপক্ষ না, শত্রু হয়ে যাচ্ছে। তো ধরেন আওয়ামী লীগ থাকলো না, এরা দুইটা সবচেয়ে শক্তিশালী দল একে অপরের শত্রু হয়ে গেল। এখন সেই প্রেক্ষাপটে দেশে আপনি কি ধরনের ব্যবস্থা করলে পরে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন করতে পারতেন যদি ইউনূস স্যারকে অনেক শক্তিশালী রাখতে পারতেন। কিন্তু আমরা তো ইউনূস স্যারকে প্রতিনিয়ত এমনভাবে আক্রমণ করতেছি যে ওনাকে দুর্বল করে ফেলতেছি। ওনার যে সাফল্য, সেই দুর্বল কারা করছে আসলে? আমি তো মনে করি রাজনৈতিক দলগুলি সবাই মিলেই অল্প বিস্তর ওনাকে দুর্বল করতেছে। হাসনাত আবদুল্লাহর মতো ছেলে যদি বলতে পারে যে ইউনূস সাহেব গিয়ে তারেক রহমানকে সেজদা দিয়ে আসছে, তাইলে এটা আপত্তিকর কথা। বড়ই এদেরকে আমরা বিপ্লবী মনে করি, আমি এদেরকে বিপ্লবের সন্তান মনে করি, আমি তাদেরকে সচেতন চিত্তে স্মরণ করি সবসময়। কিন্তু সে যদি এই ধরনের কথা বলে তাহলে কি হচ্ছে? প্রধান উপদেষ্টা মানে তো প্রধানমন্ত্রী, তাহলে তো দেখা যাচ্ছে আগের প্রধানমন্ত্রীরা জোর করে যে সমস্ত ক্ষমতা ব্যবহার করেছে সেটাকে আমি জাস্টিফাই করে ফেলতেছি। তারপরে এই যে কথায় কথায় প্রধান উপদেষ্টার বাড়ি ঘেরাও করে আমাদের ডিগ্রিকে কি স্বীকৃতি দিল না দিল, প্রধান উপদেষ্টার বাড়ি ঘেরাও করে তার কাছ থেকে দাবি আদায় করার প্রবণতা, এগুলি তো কোনো গণতন্ত্রের জন্য কোনো ভালো লক্ষণ নয়। এবং এগুলির জন্য আমাদের সকলের মিলে কাজ করা দরকার, দেশটাকে বাঁচানো দরকার। ভারত কি বলতেছে, পরিষ্কার বলতেছে আমরা ইউনূসকে মারতে পারবো না, কিন্তু তাকে যত দ্রুত যত দুর্বল করে বিতাড়িত করতে পারবো তত আমাদের এজেন্ডা বাস্তবায়িত হবে। আর ওইদিকে বিজয় থালাপাতি বলতেছে এই মোদি সরকার হচ্ছে একটা ফ্যাসিস্ট সরকার, মোদি নিজে একজন ফ্যাসিস্ট। আসলে মোদিকে ভারতের মসনদ থেকে না সরালে বাংলাদেশের কিছুই নিরাপদ নয়, কারণ সে হলো বড় ফ্যাসিস্ট, যে ছোট ফ্যাসিস্ট হাসিনাকে সৃষ্টি করেছিল। আমাদের দেশ ছোট সেজন্য হয়তো, কিন্তু সে তো অ্যাট্রোসিটিজ আর কম করে নাই, মানুষও কম মারে নাই, নির্যাতনও কম করে নাই, সেই একেবারে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সেনানিবাস পর্যন্ত। তো ভবিষ্যতে আমরা কিভাবে এই ধরনের ফ্যাসিস্টদের উত্থান ঠেকাতে পারবো সেটাই হওয়া দরকার আমাদের নির্বাচনের প্রধান উপযোগ্য বিষয়। স্যার ধন্যবাদ, আমরা আসবো, তবে তার আগে নিব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আমরা যে কর্মপরিকল্পনাটা করেছি সে কর্মপরিকল্পনাটা আপনাদেরকে
জানাবো। যথাসম্ভব শীঘ্রই এটাকে করব, কেন এটার সাথে অনেক কিছু সম্পর্কিত আছে, এই তাগিদটা আমরাও বুঝি। যে মতামত যেটা পেয়েছি সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি এবং লিপিবদ্ধ করে এখন আমরা পর্যালোচনা করে যত সম্ভব শীঘ্রই আমরা চূড়ান্ত তালিকাটা প্রকাশ করব। এই 1 বছরের মধ্যে যদি আমরা সেই পরিস্থিতির যদি আমরা পরিবর্তন আনতে না পারি, তাহলে কিভাবে কি হবে? এইসব ঝামেলাগুলো এগিয়ে যেতে পারতো যদি 3 মাসের মধ্যে নির্বাচনটা করতে পারতো। তারা একটা ইলেক্টেড গভর্নমেন্ট তার সমস্ত ম্যান্ডেট নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে এই সমস্ত শক্তিগুলোকে উড়িয়ে দিতে পারত। অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা যেটা ঘোষণা দিয়েছেন সেটার চূড়ান্ত ব্যবস্থা নিন, রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করে ফেলুন এবং একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্বকে নিশ্চিত করুন। এই দেশের ভোটাররা দীর্ঘ 15.5 বছর 16 বছর যে ভোট দিতে পারেনি, সেই ভোট তারা দিতে পারবে। পাশাপাশি গণতন্ত্রের আরও বিভিন্ন শর্ত, এদেশের মানুষের মনে নিরাপত্তা সৃষ্টি করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং আদালতগুলো হবে অসহায় মানুষের জন্য শেষ ভরসার স্থল। গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদের এগিয়ে যেতে হবে। আমরা আলোচনা করছি না ভোট নিয়ে। স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাইমুল হাসান খান এবং সরাসরি যুক্ত আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি। দুজনকে আমরা আমাদের অনুষ্ঠানের এই পর্বে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা একটু জানতে চাই মনি আপার কাছে যে আপনি তো বলছিলেন যে আসলে না ভোটের কালচারের যে ব্যাপারটা সেটা আসলে মানুষ এখনো বোঝে না কিংবা মানুষের মধ্যে সেই সচেতনতা এখনো তৈরি হয়নি। কিন্তু একটা বিষয় আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো যাতে নির্বাচনের আগে কিংবা নির্বাচনকালীন সময় একটা চাপের মধ্যে থাকে, তার জন্য আসলে অনেকেই আসলে না ভোটটা চাচ্ছেন। কি মনে করেন আপনি? দেখেন, এটা চাওয়াটা তো খারাপ কিছু না, চাওয়াটা ভালো, সচেতনতা বৃদ্ধি পায়, কিন্তু এটার তো টাইম ছিল অনেক আগে থেকে। এটা বললে জনগণের মগজে ঢুকে যেত। যে জিনিসটা জনগণের মগজে নাই সেটা 11th আওয়ারে করলে, বাংলাদেশের মানুষ তো এমন না যে সবাই একদম আপগ্রেড, তো সেটা একটা যে আগে থেকে যদি থাকতো তাহলে একটা তারা ওইভাবে নিত, তারা বুঝতো। তারা যেমন ইভিএম ভোট তো অনেকেই বুঝতোই না এবং সেটার জন্য সময় ক্ষেপণ হতো। যদিও এইদিকে উপকার হয়েছে যে ফ্যাসিস্ট সরকার ইভিএম চালু করেছিল, জনগণ ভোট দিতে যায় নাই, অত ইভিএম নিয়ে তাদের মাথা ব্যথাও কারণ ছিল না। কিন্তু এখন তো জনগণ ভোট দেওয়ার জন্য মেন্টালি রেডি। তো যদি ভোট হয় আর জনগণ যদি ভোট দিতে যায়, সেখানে তার মাথায় না ভোট আর হ্যাঁ ভোট, কোনো প্রার্থীকে ভোট দেওয়া আর না ভোট না দেওয়া, এই দুইটাই তো তার মগজে ঢুকিয়ে দিতে হবে। সেই ঢুকানোর জন্য আপনার যে দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও আপনার সচেতন না, ইলেকশনে তার কাজ কি, ভূমিকা কি, যে দেশে প্রশাসন এখনও আগে ফ্যাসিস্টের রূপেই অধিগ্রহ আছে, সেই দেশে আপনার এই না ভোটটা কতটুকু আমাদের প্রভাব বিস্তার করবে সেটা কিন্তু বলাই বাহুল্য। আপা, আপনি যেমন বলছিলেন যে 11th আওয়ারে আসলে সরকার এরকম সিদ্ধান্তের দিকে যাচ্ছে, বলাই যায় যে সব মিলে হয়তো 5 থেকে 6 মাস, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, এই সময়টা আসলে আছে। সরকারের যে নির্বাচনী প্রক্রিয়া সেটা কি আসলে ঠিকঠাক মতো হতে দেখছেন? আমি কোনো প্রক্রিয়ায় ঠিক মতো হতে দেখিনি, কোনো প্রক্রিয়াই না। যেমন ধরেন, একটা সরকার, একটা ফ্যাসিস্ট যখন পতন হয়, তখন ফ্যাসিস্টের যারা ফ্যাসিস্টের সহকারী থাকে তাদেরকে ধরপাকড়ের মধ্যে রাখতে হয়, আইনের আওতায় আনতে হয়। এখানে আইনের একজন প্রভাবশালী একজন প্রফেসর আছেন, উনি আমার চেয়ে ভালো বলতে পারবেন। তো এইখানে বাংলাদেশে এই গত এক বছরে কয়জনকে আইনের মুখোমুখি আনা হয়েছে? এইখানে মবের দৌরাত্ম্য চলছে, মবের রাজত্ব চলছে। আপনার যেভাবে ইচ্ছে সেভাবে মানুষ মেরে ফেলতে পারছে, মানুষকে হাত পা ভেঙে দিতে পারছে, মানুষকে ছুরিকাঘাত করতে পারছে। আজকে আপনার সামনে যখন কথা বলছি তখনও কিন্তু ছুরিকাঘাতে এক জেলার একজনকে মেরে ফেলা হয়েছে। আবার এই যে মবের এই যে আন্দোলনরত একটা চিফ অ্যাডভাইজার বা অ্যাডভাইজাররা
কতটুকু পেরেছে আপনি দেখেন, আন্দোলন দেখলেই বোঝা যায়। কোনো একটা আন্দোলন সফলতার মুখ দেখে নাই, শুধু সফলতার মুখ দেখেছে না পড়ালেখা না করার আন্দোলনগুলো। তো সেইখানে সরকার কিন্তু তাদের বোঝাতে পারতো। গত 1 বছরের সরকার একটা ছেলে মেয়েকেও বলে নাই তোমরা ফিরে যাও বইয়ের মধ্যে খাতার মধ্যে, সেটা বলে নাই। পাশাপাশি তারা এটাও বলে নাই পুলিশরা যে ট্রমাটাইজ আছে, পুলিশকে যে তার আগের আদলে ফিরিয়ে আনতে হবে, পুলিশ যে জনগণের সেবক এটা বোঝাতে হবে। সরকার কিন্তু এই ব্যাপারেও নির্লিপ্ত, সরকার প্রশাসনের ক্ষেত্রেও নির্লিপ্ত। তাহলে সরকার নির্বাচনটা যে সাকসেসফুলি করবে সেটা কিভাবে করবে আমার হিসাব মিলে না। এর মধ্যে আপনারা যখন আবার না ভোটের কথা বলেন, সেটা তো আরো এক ধাপ আপনার সমস্যা তৈরি করবে, কারণ মানুষ কিন্তু দিশেহারা, কিভাবে ইলেকশনে ভোট দিবে। এখনো ভোটের 5 নির্বাচনী যে মাস আছে, প্রক্রিয়া সেটা আসলে ঠিকঠাক মতো হতে দেখছেন না আপনি। নীলুফার আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে ভোটের ট্রেনে সময় দিয়েছেন। আমরা একটু স্যারের কাছে যেতে চাই যে একটা বিষয় আসলে আমরা দেখছি যে যেহেতু 5 থেকে 6 মাস নির্বাচনের একটা বাকি আছে, যদি ফেব্রুয়ারিতে হয়, সেটা আসলে প্রক্রিয়াটা যতটা হয় বিগত নির্বাচনগুলো দেখেছি, সেই নির্বাচনের যে প্রক্রিয়াটা ছিল, এবার আসলে কি কোনো আলাদা কিছু দেখছেন নাকি ঠিকঠাক? আসলে অন্তর্বর্তীকালীন সরকার বলে যেটা আমরা দেখতেছি, বা প্রথম দিকে যতখানি তার প্রেস্টিজ ছিল সেইটা কি এখন আছে? অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থাটা এখন কয়েক ভাগে ভাগ হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে এককভাবে প্রফেসর ইউনূস একটা অংশীদার, বাকিরা যারা বিপ্লব করেছে তারা আরেকটা অংশীদার, বিএনপি সবচেয়ে বড় দল হিসাবে তারা আরেকটা অংশীদার, আবার লুকিয়ে চুপিয়ে থাকা আওয়ামী লীগাররা আবার যারা একমত পোষণ করে না তারাও একটা অংশীদার হওয়ার চেষ্টা করতেছে। তো আসলে এই সরকার দ্বারা খুব দ্রুত একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে একথা আমি বিশ্বাস করি না। আমি যুক্তি বুদ্ধিতে আমার আসে না আমার এত তাড়াতাড়ি কিভাবে একটা পরিচ্ছন্ন স্বাভাবিক। কিন্তু প্রফেসর ইউনূস তো ক্রমাগত বলে যাচ্ছেন, এবং নির্বাচন যে আমাদের প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্যরা সবাই বলতেছে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত, দেশ নির্বাচনের জন্য প্রস্তুত। কিন্তু আপনাদের এই ভোটের ট্রেন যে কত লম্বা হবে আমি ঠিক জানি না। আমাকে এই ভোটের ট্রেন থেকে 6 মাস আগে যখন বলা হয়েছিল যে আপনি ভোটের ট্রেন কত মাস চলতে বলতে পারেন, আমি বলেছিলাম যে কয়েক বছর। কিন্তু হঠাৎ করে শুনতেছি ফেব্রুয়ারিতে ইলেকশন হয়ে যাবে, এবং এইটা নিয়ে তুমুল বিতর্ক হচ্ছে এখন। কিন্তু এই যে নীলুফার আপা বললেন যে আমি কোনো জায়গায় প্রশাসনের কোনো সফলতা দেখতেছি না, তাহলে ওনারাই আবার কিভাবে বলেন যে তাহলে দ্রুত নির্বাচন দিয়ে দাও, তাহলে কি নির্বাচন হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে? আর এই পুলিশ ঠিক করার দায়িত্ব কি অন্তর্বর্তীকালীন সরকার আসলেই পালন করতে পারবে? বা বিএনপি কালকে ক্ষমতায় আসলো তারাই কি করতে পারবে? আমরাই কি ছাত্রদেরকে পড়াশোনার টেবিলে এত দ্রুত ভালোভাবে নিয়ে আসতে পারবো? কাজে আমাদের সামনে, জাতির সামনে চ্যালেঞ্জের সংখ্যা বাড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু চ্যালেঞ্জ সমাধান করার কোনো রাস্তা আমরা দেখতেছি না। আর প্রফেসর ইউনূস ব্যক্তি হিসাবে যে ক্যারিশমা দেখে যে সমস্ত বড় বড় সমস্যা সমাধান করে ফেলতেছেন, তার হাতকে কিন্তু আমরা শক্তিশালী করতেছি না, তাকে প্রশ্নবিদ্ধ করতেছি। এই দিক থেকে আমার আশঙ্কাটা আরও বেশি। আবার অন্যদিকে ধরেন, আর একটা সেকেন্ড আমাকে দেন, অন্যদিকে ধরেন এএনসিপির একটা বিরাট সম্ভাবনা আমি দেখতাম, আমি ওদেরকে সাংঘাতিকভাবে ভালোবাসতাম, কারণ এরা অনেকেই আমার সরাসরি ছাত্র, অনেকে পরোক্ষভাবে আমার ছাত্র। কিন্তু এরাই গত 1 বছরে নিজেদেরকে সঠিক লাইনে উঠাইতে পারলো না। আপনারা উঠানোর চেষ্টা করতেছেন ভোটের লাইনে, আর ওদেরকে রাজনৈতিক দল গঠন করলো ওরা ফেব্রুয়ারিতে, কিন্তু তারা নিজেদেরকে সঠিক লাইনে আনতে পারতেছে না। কেউ কোথা থেকে কি পাইছে, 30 বছরের বেশি বয়স হইলে তাদের দলে ঢুকতে পারবে না, বয়স্করাই সব খাইয়ে ফেলছে, তা শুধুমাত্র ছোটরাই কিছু করবে, এইটা আবার তাদের মধ্যে। আবার বয়স্করা হচ্ছে যে ছোটরা সব খাইয়ে ফেলবে, বয়স্কদের জন্য কিছু রাখবে না। এই যে খাওয়া খাইয়ের রাজনীতিটা, এইটা থেকে বেরিয়ে আসার আমাদের চেষ্টা করা দরকার সবার আগে। স্যার, আপনি অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন ভোটের ট্রেনে। আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহমুদুল হাসান খান, এবং আমাদের সঙ্গে যুক্ত ছিলেন অনলাইনে যিনি বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক ও
সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি। দুইজনে আসলে বলছিলেন যে না ভোট আসলে থাকতে পারে, তবে কি প্রক্রিয়া থাকবে কিংবা সেটা আসলে মানুষ কতটা গ্রহণ করবে সেটা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া দুজনের কথাই আমরা জানছিলাম। কিন্তু বলা হচ্ছে যে যদি 5 থেকে 6 মাস পর নির্বাচন হয়, সেই নির্বাচন প্রক্রিয়াটা কেমন হবে, কিভাবে আগাচ্ছে সেটা নিয়ে কিন্তু আসলে দুজনেই সন্দেহ প্রকাশ করলেন। আজকের মতো ভোটের ট্রেন আমরা শেষ করব। আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভরাত্রি।